চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা এবং অনসাম্বল থিয়েটারের দলপ্রধান মোহাম্মদ আবুল মনসুরের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, একদম শুরুতেই যদি জানতে চাই ৩৪ বছর আগে যখন থিয়েটারের সাথে যুক্ত হওয়া সেটি কিভাবে হয়েছিল? আমি যে শহরে বাস করি ময়মনসিংহ, এটা কালচারাল রাজধানী বলা হয়, সিটি অফ আর্ট অ্যান্ড কালচার। তো সেখানে একসময় প্রচুর নাটক হতো, প্রচুর দেখা গেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নাটক হতো। তো ওই যে এলাকায় এলাকায় নাটক হতো, যখন তারা এখানে অভিনয় করতো, ছোট একদম বাচ্চা, আমার ভালো ভালো লাগতো। তখন হচ্ছে মানে বাসায় গিয়েও যখন কাজগুলো করতাম, তখন আব্বা ওনার বন্ধু ছিল, আব্বার বন্ধু, উনি নাট্যকার ছিলেন, ওনার কাছে আমাকে নিয়ে যায় এবং আমি বেশ কিছুদিন রিহার্সাল করি। এইভাবেই ধীরে ধীরে আর কি শুরু হয়ে যায়। এবং ওখানে যে বহুরূপী নাট্য সংস্থা ছিল, আমি মূলত বহুরূপী নাট্য সংস্থার থেকেই আমার হাতে করে শুরু হয়েছে। সেই যে সম্পৃক্ততা, তারপরে এতগুলো বছর ৩ দশকেরও বেশি সময় ধরে আপনি আছেন, নানান রকম উত্থান পতন গেছে এই ক্ষেত্রটিতে, কিন্তু তারপরেও আপনি ছাড়েননি যে অন্য কোথাও চলে যায়, অন্য কোনো জায়গায়। এটি কেন? এটি এক ধরনের নেশা। এই নেশাটাকে আসলে আমি প্রকাশ করতে পারবো না। যখন দেখা গেছে একজন অভিনেতাকে বা এর মঞ্চের যারা কাজ করে, তাদের লাইট, হাততালি এবং অডিয়েন্সের যে ইন্টারাকশনটা, এই ইন্টারাকশনটা আসলে কি যে এটা কেউ যদি প্রকাশ করতে চায়, আসলে প্রকাশটা করতে পারে কী যেন ভালো লাগা। আপনি যদি কোনো সময় কোনো একটি শো আমরা করি, আমি আমার ক্ষেত্রে বলি, ওই রাত আমি ঘুমাতে পারি না, মানে কেন জানি না, মানে ওই নাটকের কোথায় কী প্রবলেম আছে, এই যে এক ধরনের অনুভূতি, যে অনুভূতিটা আমি অন্য কোথাও পাই না। এবং তখন তো হচ্ছে এক ধরনের ভালো লাগা থেকে যাওয়া, আর এখন শুরু হয়ে গেছে দায়বোধের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে। ভালোবাসা ভালো লাগাটা সবটাই আছে, পাশাপাশি এখন দায়িত্ববোধের জায়গা থেকে আসলে এখন টিকে আছি। এই যে আপনার সাথে যারা একেবারে প্রায় 18 বছর হয়ে গেছে আপনার নিজের যে দল অনসাম্বল থিয়েটার, এটির পথ চলা, তার আগে তো বহুরূপী কিংবা আরও বিভিন্ন থিয়েটারের সাথে হয়তো ওঠা, চলাফেরা বা কাজ করা হয়েছে নিশ্চয়ই। তো এই যে নিজের থিয়েটার যখন নিজের একটা দল গঠন করলেন, সেটি আসলে কি প্রত্যাশা নিয়ে বা কি উদ্দেশ্য নিয়ে করেছিলেন? নাটকের ভালো লাগা থেকেই আমার ঢাকা শহরে আসা ছিল। মানে নাটকের ভালো লাগা থেকে আমার ফ্যামিলি থেকে বলা হয়েছে বারবার দেশে বাইরে চলে যাওয়ার জন্য, মানে পড়াশোনা করতে। আমি সেখানে যাই নাই, আমি নাটক করব। দেন ময়মনসিংহে সম্ভব হচ্ছে না। আমি তখন অনেকে বলতে ঢাকায় আসতে ঢাকার মঞ্চে কাজগুলো করা যাবে বা টেলিভিশনের কাজগুলো করা যাবে, সেই হিসাবে হচ্ছে ঢাকায় আমি চলে আসলাম। চলে আসার পরে একটা পর্যায়ে দেখলাম যে ঢাকায় এসে কেন জানি নিজেকে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তখন মনে হলো যে আমি ময়মনসিংহে একটা কাজ করি। 2007 সনে আমি তখন কাজটা শুরু করলাম। তখন আমি ঢাকায় অনার্স পড়ি। দেখা গেছে বৃহস্পতিবার রাত্রেবেলা চলে যাই ময়মনসিংহ, গিয়ে শুক্র শনি 2 দিন থাকি। এবং ওখানে যে আমার যারা সার্কেল ছিল, ছোট ভাই বা আমার বন্ধুবান্ধব যারা ছিল, তাদেরকে নিয়ে শুরু হওয়া, পড়াশোনাও চালাতে লাগলাম, পাশাপাশি হচ্ছে থিয়েটারটা। এরপরে চাকরিতে জয়েন করলাম। কিন্তু একটা সময় মনে হলো যে আমার কোথাও যেন ভালো লাগছে না, আমাকে কাজ করতে হবে এবং আমার অনেক কিছু দেওয়ার আছে। যে অনেক কিছুটা হচ্ছে এই একটা রাজধানী শহরে, জেলা শহর থেকে একটা বাচ্চা ছেলে এসে অনেক কিছু করতে পারবে না। অনেক বড় বড় মানুষজন আছে, ঠিক আছে, আমি আমার ছোট্ট জায়গাটাতে যদি ওই জায়গাটাকে একটু পরিবর্তন করতে পারি, সেই জন্য আবার চলে যাওয়া, আমার টোটাল কেরিয়ার রেখে, অনেকগুলো গল্প আছে, টোটাল কেরিয়ার রেখে আমার ময়মনসিংহ চলে যাওয়া। তখন আমার মনে হয়েছিল যে আমি যে চিন্তাটা করেছিলাম যে ময়মনসিংহটাই হবে লিড দিবে নাটকের ক্ষেত্রে, এরকম একটা বিষয় না। প্রতি সপ্তাহে আমরা নাটক করব, নাটকের যে একটা মানটা বৃদ্ধি করব এবং নাটকের জোয়ার তৈরি হবে, যে জোয়ারটা ছোট সময় দেখতাম, যে শুরুতেই বলেছিলাম যে এলাকায় এলাকায় নাটক হতো, এরকম একটা কিছু করতাম। কিন্তু হঠাৎ করে আমাদের কালচার অঙ্গনে, এটা সারা বাংলাদেশে হয়েছে, এক ধরনের ধস নেমেছে। মানে কোথায় যেন আমরা অনেকে অনেক কিছু পিছনে ছুটতে গিয়ে আসলে এই জায়গাটাই খুব স্থিমিত হয়ে গেছে। দর্শক নাই, পৃষ্ঠপোষকতা নাই, ছেলে মেয়ে নাই, দল আছে, অসংখ্য দল আছে, ভালো মানের কাজ নাই। মানে সব কিছু মিলিয়ে ওই যে ওইটাকে করতে যেয়ে আমি নিজেও অনেক ধরনের প্রবলেমে পড়লাম। সব মিলিয়ে আসলে একটা থেকে ছুটতে গিয়ে আরেকটা ভিতরে চলে যাওয়া, এই করতে 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 আসলে
এই এতটুকু সময় চলে আসা। একজন শিল্পীর জন্য এটা ভীষণ জরুরি যে সে যে শিল্প মাধ্যমটির মধ্যে বিরাজ করে সেটির প্রতি এই তাড়নাটা অনুভব করা, যেখান থেকে আপনার এই অনাসাম্বল থিয়েটারের শুরু। অনাসাম্বল নামটা শুনলে একটু ভিন্ন রকম লাগে এবং আমার মনে এই প্রশ্নটি আসছিল যে অনাসাম্বল নামটি কেন দেয়া হলো বা এটার অর্থ কি, পেছনের গল্পটা কি? যখন আমি শুরু করতে গেলাম, আমি তখন ঢাকায় থাকতাম, যে বলেছিলাম, ঢাকায় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের সঙ্গে কিছুদিন কাজ করেছি না, যে ঢাকায় একটা নাম করার দল। তো সেই জায়গা থেকে ওই নামটা আমার পছন্দ হয়েছে। বার্মি সিং, যখন আমি একটা নাটক করব, নাটক করার সময় আসলে নাম কি দেওয়া যায়, তো ওই যে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলে কাজ করতাম, তখন ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে এটার নামটার মিনিংটা কি। এটা ওনারা যে বিষয়টা আমাকে বললো যে সংস্কৃতিকর্মী বা সাহিত্যকর্মীদের মিলনস্থল। হ্যাঁ, এটি নিয়ে আরও অনেক বিস্তর পড়াশোনা করে দেখলাম এটা এনসাম্বল হচ্ছে ইংলিশ শব্দ, আর অর্কেস্ট্রা, অনকাইন্ড হিসেবে অর্কেস্ট্রা মানে অনেকগুলো মানুষের একত্রিত হয়ে তার মুভ করা। এবং এটি আমার কাছে মনে হয় যে আমরা ইয়ং ফোর্স, অনসাম্বল থিয়েটারটা এখন হয়তো বা 18 বছর, কিন্তু তখন তো সব ইয়ং ফোর্স ছিল। সেই কেউ অনার্স ফার্স্ট ইয়ারে অথবা ইন্টার ফার্স্ট ইয়ারে পরে এরকম ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করতো। তপ্ত যে ছেলে মেয়েগুলো যখন খুশি তখনই 2 দিন আগে ডিসিশন নিয়েছি আমরা নাটক করব, সারা রাত রিহার্সাল মানে করে করে আমরা নাটক শুরু করে দিলাম। এইভাবে আর কি অনসাম্বলটা ধীরে ধীরে, অনেকে বললো এটা ইংলিশ নাম বা গ্রিক নাম নেওয়া দরকারটা কি, বাংলা নাম, কিন্তু ওই আপনার যেমন ভালো লাগাটা তৈরি হয়েছে তেমনি আমারও সেই ভালো লাগাটাই তৈরি হয়ে গেছে। তো ভালো লাগা থেকে 18 বছর। এখন পর্যন্ত আপনাদের দল থেকে কতগুলো নাটক করা হয়েছে এবং কতগুলো মঞ্চায়ন হয়েছে? 48টা নাটক, 48টা প্রযোজনার, 496টি মঞ্চায়ন হয়েছে। একেবারে সংখ্যা ধরে এভাবে আপনার মনে আছে? কারণ প্রত্যেকটা মনে আছে এই কারণে যে প্রত্যেকটা জিনিসটি আমাদের রিভিউ করতে হচ্ছে, কীভাবে করব। প্রত্যেকটার সাথে সংখ্যাটা সবসময় ক্রমটা মেনটেন করা হয়। হ্যাঁ, মেনটেন করা আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপ ডাউন হতে পারে। আমরা জানি যে থিয়েটারের একটা খারাপ সময়ে উত্থান পতন চলেছে বা আমরা শুনেছি। এখন কি আবার এই যে ডিজিটাল মাধ্যম আসার কারণে এই থিয়েটারের দিকে কি আবার একটু মানুষকে ফেরানো যাচ্ছে কিনা, বা থিয়েটারের নাটক বা মঞ্চায়ন বা এই বিষয়গুলোকে মানুষের কাছে আরেকটু বেশি ছড়িয়ে দেওয়া যাচ্ছে কিনা? এটি হচ্ছে এটি আমাদের কষ্টের ব্যাপার, যেটা হচ্ছে শুধুমাত্র আমার ক্ষেত্রে না, সারা বাংলাদেশে একই অবস্থা। যে একটা সময় ছিল, আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছি, লাইন ধরে টিকিট কেটে মানুষ নাটক দেখতো। ঢাকার মঞ্চেও আমি দেখেছি অনেক সময় নাটক দেখতে এসে আমি টিকিট পাইনি। এখন হাতে গোনা কিছু সংগঠন, কিছু নাটকের দল বাদে বাকিদের অবস্থাও খুবই খারাপ, যে তারা দর্শক পাচ্ছে না। আর জেলা শহরগুলোতে আমরা যে কাজগুলো করি, আমাদের টিকিট কেটে নাটক দেখতে মানুষ আসছে না। এবং এই যে আপনার ডিজিটাল মাধ্যম, বিভিন্ন মাধ্যমের কারণে আসলে আমরা দর্শকদেরকে নিতে পারছি না, বা দর্শকও যাচ্ছে না। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। আপনাকে একটু আপনি সম্পূরক হিসেবে দেখাচ্ছি। আমি 2018 সনে এরকম একটা চিন্তা করেছিলাম যে কি কারণে আমাদের মঞ্চে নাটক দর্শক আসে নাই। সেটার পিছনে অনেকগুলো কারণ আছে। কিছু বিষয় আমাদের প্রবলেম ছিল, আমরা নিয়মিত না। মানে একজন দর্শক কি করে বুঝবে যে হল, মানে আমরা কবে কখন নাটকটা হবে, দর্শকের মধ্যে সেই চর্চাটা তৈরি করতে হবে। আমরা বছরব্যাপী শুক্রবার নাট্যোৎসব করেছিলাম, মানে প্রতি শুক্রবার নাটক হবে, যে কোনো দল বা যে কোনো দল এসে একটা নাটক হবে। এবং এটি একটা চর্চা করতে করতে আমি চেষ্টা করেছিলাম, প্রথম মঞ্চায়নে হচ্ছে ফার্স্ট যে শুক্রবার, সেটি হচ্ছে 36 জন দর্শক ছিলেন। এবং ডিসেম্বরের লাস্ট শুক্রবারে হচ্ছে সেটা 345 বা সামথিং লাইক এরকম দর্শক। মানে চেষ্টাটা হচ্ছিল, কিন্তু এটা কন্টিনিউ করতে পারি নাই। বিভিন্ন সময় নানান ধরনের উত্থান পতন ঘটে, কিন্তু সেগুলোর প্রভাবটা আসলে সরাসরিভাবে এই শিল্প মাধ্যমের ওপরেই যেন একটু বেশি করে পড়ে। এবং আমাদের সবারই আসলে প্রত্যাশা বা নিজ নিজ জায়গা থেকে সেই চেষ্টাটা তো থাকেই। সেই সাথে আমরা প্রত্যাশাও করি যে আমাদের সামাজিক অবকাঠামো বা যেই ক্ষেত্রগুলো থেকে সচেতনতার প্রয়োজন, সেই জায়গাগুলো আরও বেশি সোচ্চার হোক। আমাদের এই শিল্প মাধ্যম বা এই শিল্পের চর্চা যারা করছেন তাদের এই বিষয়টিকে যেন সঠিকভাবে এভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি আমার অভিব্যক্তিটা বলতে পারছি, কিন্তু প্রত্যেকের সঙ্গে এটা টাচ করবে বা সমান হবে তা না। এটির পেছনে কারণ হচ্ছে লেজুর বৃত্তি।
মানে লেজুর বৃত্তি হচ্ছে গত কয়েক বছরে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমরা এত বেশি রাজনীতির দিকে ঢুকে গিয়েছিলাম, আমাদের সংস্কৃতি কর্মীরা এত বেশি ঢুকে গিয়েছিলাম এবং আমরা অনেক ক্ষেত্রে বাধ্য হয়েছিলাম বিভিন্ন কারণে। আপনি করছেন, আমি করতে পারছি না, বা আমাকেও একটা অবস্থান তৈরি করতে গেলে আমাকেও যেতে হবে। এই করতে করতে সংস্কৃতির যে একটা স্বতন্ত্রতা ছিল এটি আসলে নষ্ট হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমরা এখন দাঁড়াতেও পারছি না। এবারে যদি একটু অভিনয়ের প্রসঙ্গে আসি, আপনি যে এতগুলো বছর ধরে অভিনয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনার নিজের খুব পছন্দের কোনো চরিত্র, যে চরিত্রটি আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন, এমন দু একটা চরিত্র কথা যদি শুনি? বেশ অনেকগুলো, প্রত্যেকটা ক্যারেক্টারই তো আমার ভালো লাগার মতো থাকে। তার মাঝে আমাকে আলোড়ন করছে অথবা আমাকে ভাবায়, এখনও ভাবায়, এবং এই ক্যারেক্টারগুলো আমার ব্যক্তি জীবনেও প্রভাব ফেলে। তার মধ্যে হচ্ছে কোর্ট মার্শাল নাটকের মেজর মাহমুদ, হিটলার ইন বাংকার নামক একটি নাটক আছে আমাদের, এটার হচ্ছে হিটলার ক্যারেক্টারটা, হিটলার আমাকে ভাবাচ্ছে এবং আমি এর মধ্যেই আছি। আর রিসেন্ট আমাদের চলছে অনসাম্বল থিয়েটারের প্রযোজনা, 46তম প্রযোজনা আই কান্ট ব্রিথ। আই কান্ট ব্রিথ নাটকের এই ক্যারেক্টারটা আসলে সোলো পারফরমেন্স, মানে স্পেসিফিক নাম নাই ক্যারেক্টারটা, মানে আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার করি, মানে প্রত্যেকটা ক্যারেক্টারই হচ্ছে আমি, এবং প্রত্যেকটা ক্যারেক্টারে আমি অথবা আমার ইমাজিনেশনে যে কোনো একজন ব্যক্তি, এই ক্যারেক্টারটা আমাকে এখন খুব ভাবাচ্ছে। মানে আমি আসলে ওই যে পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা কেউই নিঃশ্বাস নিতে পারছি না, ভালো থাকছি না, এবং যখনই কোনো প্রবলেম হচ্ছে আমার ব্যক্তি জীবনে অথবা পারিপার্শ্বিক চলতে গিয়ে, তখনই ওই ক্যারেক্টারগুলো আমাকে হয় এখান থেকে মুক্তি দেয়, আর হয় এখান থেকে সমাধান দেয়, বা যেভাবেই বলেন, এই ক্যারেক্টারের মধ্যেই আমি আছি। তো এই যে এতগুলো চরিত্র একই সাথে একজন মানুষ একা মঞ্চায়ন করা বা মঞ্চে উপস্থাপন করা, এটা নিঃসন্দেহে ভীষণ কঠিন একটা ব্যাপার, এবং অভিনেতা হিসেবে এই দীর্ঘদিনের যে পথ চলা, সেটার মধ্য দিয়ে একজন পরিপক্ক অভিনেতা আপনি হয়ে উঠেছেন, সেটি বলতে কোনো দ্বিধা নেই। এছাড়া অভিনয় নিয়ে ছোট্ট করে যদি শুনতে চাই, আর কোনো পরিকল্পনা রয়েছে কিনা যেই ইচ্ছাটি এখনো অপূর্ণ রয়েছে? আই ক্যান ব্রিথ নাটকটা আমি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমি মঞ্চায়ন করতে চাই। পাশাপাশি ময়মনসিংহের 13টি উপজেলায় 13টি নাটকের সংগঠন বা নাটকের দল তৈরি করতে চাই। আর হচ্ছে আমাদের এটা আগের থেকে ইচ্ছে ছিল, যেটা হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যেমন ইন্ডিয়াতে আছে, আমি এরকম একটা থিয়েটার ইনস্টিটিউট করার খুব ইচ্ছা। যদি কখনো মানে সামর্থ্য হয়, হয়তোবা আমি এরকম একটা থিয়েটার ইনস্টিটিউট করব, যেখান থেকে শিক্ষিত নাট্যকর্মী তৈরি হবে, সারা পৃথিবী, সারা বাংলাদেশ কাঁপিয়ে বেড়াবে তারা। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম আজকে একজন মানুষের ধ্যানে, জ্ঞানে, নেশায়, সব কিছুতে, সবটা জুড়ে যেভাবে থিয়েটার রয়েছে, এবং অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে সাধুবাদ থাকবে এবং অনেক অনেক শুভকামনা থাকবে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উক্তি বলে শেষ করছি আজ। তিনি বলেছেন, স্বেচ্ছায় নেয়া দুঃখকে ঐশ্বর্যের মতোই ভোগ করা যায়। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।